আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু। ২১.৯ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসী আয়ের রেকর্ড, মার্চ মাসে রেমিটেন্স এসেছে $৩৭৫ কোটি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্তের আবেদন খারিজ। দেশে জ্বালানি তেলের সংকট নেই, কৃষি, সার এবং বিদ্যুৎ উৎপাদনের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে, সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র। এক মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং মালেতে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এরই মধ্যে ২১.৯ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম বা মিজলস। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, নাটোরসহ বিভিন্ন জেলায় এই রোগের বিস্তার ঘটেছে। এই রোগের সংক্রমণ মোকাবেলায় আগামী রবিবার থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীসহ দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এই টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচি সফল করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় না, ওই রেঞ্জটাকে ৬ মাস থেকে নিউ বেবি থেকে ১০ বা ১৫ বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। আমরা গ্যাবির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করব। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যারা আগে টিকা নিয়েছেন তাদেরকে পুনরায় টিকা নিতে হবে। পাশাপাশি শিশুদের শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চোখ লাল হয়ে যাওয়া হাম রোগের এমন লক্ষণ প্রকাশ পেলেই উদ্বিগ্ন না হয়ে আক্রান্ত শিশুকে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে আসতে হবে। সব টিকারই কিন্তু ইফিকেসি রেট হলো নট 100%। অর্থাৎ আপনি ১০০ জনকে টিকা দিলে তার এফিকেসি 85-90-95%। তার মানে কিছু টিকা দেওয়ার পরও তার শরীরে প্রতিরোধ ডেভেলপ নাও করতে পারে। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। এটা অনেকে মনে করে আগে দেওয়া আজ দেওয়া যাবে না। দ্বিতীয়টা হলো যে অবশ্যই যার জ্বর হবে তার হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়, 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া আসে, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে। কিন্তু তার আগেই তো হচ্ছে। তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, টাচে যাওয়া যাবে না। এদিকে হাম রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে হামের বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে।
শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী আয়ের সর্বকালের নতুন রেকর্ড তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল মাসে প্রবাসীরা মোট $3.75 বিলিয়ন সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা পরোক্ষভাবে এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার পর থেকে একক মাসে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ডের নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সদ্য বিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3.75 বিলিয়ন বা 375 কোটি 50 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স। এর আগে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ডটি হয়েছিল গত বছরের মার্চ মাসে। 2025-এর মার্চ মাসে দেশে এসেছিল $3.29 বিলিয়ন। মাত্র এক বছরের ব্যবধানে ভেঙেছে সেই পুরনো রেকর্ড। এছাড়া রেমিটেন্স প্রবাহের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে গত বছরের ডিসেম্বরের হিসেব। সে মাসে দেশে এসেছিল $3.22 বিলিয়ন। মার্চ মাসের শুরু থেকে রেমিটেন্স আসার ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। মূলত পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা এই $4.25 বিলিয়ন দেশে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে ঈদ উপলক্ষে রেমিটেন্স বৃদ্ধি পাওয়া একটি স্বাভাবিক ঘটনা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে এখনও কাজের পরিবেশ ভালো থাকায় এবং জীবনযাত্রার ব্যয় খুব বেশি না বাড়ায় প্রবাসীদের অর্থ পাঠানোর সক্ষমতা অটুট রয়েছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন কমে আসায় ব্যাংকিং তথা বৈধ চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মাসে $3 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স আসাকে স্বাভাবিক মনে হলেও দীর্ঘমেয়াদে এই ধারা অব্যাহত রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। জুলাই গণ অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে গত 10 মার্চ হাসানুল হক ইনু নিজের আইনজীবীর মাধ্যমে সাফাই সাক্ষী হিসেবে প্রায় 64 পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন। কৃষি, সার এবং বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এই কথা জানান। গত 3রা মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে 3,72,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উল্লেখ করে তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে আতঙ্কিত হয়ে জ্বালানি তেল কেনা এখনও বন্ধ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আমরা টোটাল অভিযান পরিচালনা করেছি 4,824টি, যাতে মামলা হয়েছে 2,009টি। সর্বমোট অর্থদণ্ড হয়েছে 1,01,04,35 টাকা, আর কারাদণ্ড দেওয়া হয়েছে 24 জনকে। এ যাবৎ অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। আর যদি খালি গতকালের চিত্রটা বলি, সেটা আমরা 381টা অভিযান পরিচালনা করেছি, তাতে 169টা মামলা হয়েছে এবং 8,86,000 টাকা অর্থদণ্ড হয়েছে, একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গতকাল আমরা ডিজেল উদ্ধার করেছি 24,482 লিটার,
অকটেন উদ্ধার করেছি 10 লিটার, পেট্রোল উদ্ধার করেছি 395 লিটার, মোট 25,537 লিটার। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট, কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। এক মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না হলে আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর কঠোর আঘাত হানারও হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। Washington may also have to contend with Israel's conflicting aspirations. যুদ্ধের 33তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে একই দিনে ইসরায়েলও ত্রিমুখী হামলার মুখে পড়েছে। ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে একযোগে আক্রমণ চালানো হয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধ শেষ হওয়ার আশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হতে পারে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতেই এই যুদ্ধ প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে এবং সেই প্রক্রিয়াতেই যুদ্ধের সমাপ্তি আসতে পারে। একই সঙ্গে তিনি বলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না হলে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানা হবে। তবে বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরে সেই অনুরোধ বিবেচনা করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন বা সম্প্রসারণবাদী নীতি অনুসরণ করেনি। তার দাবি, ইরান কোনো যুদ্ধ শুরু করে না, তবে আক্রমণের জবাব দিতে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে এবং তখন জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে স্বস্তি ফিরবে না, কারণ ইতোমধ্যেই জ্বালানি অবকাঠামোয় ক্ষতি হয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী বিঘ্ন তৈরি হয়েছে। ফলে তেলের দাম কিছু সময় উচ্চ অবস্থায় থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 10 জন ইসরায়েলি সেনা নিহত ও 309 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে গত 24 ঘন্টায় দক্ষিণ লেবাননের লড়াই চলাকালে ইসরায়েলের 48 জন কর্মকর্তা ও সেনা সদস্য আহত হয়েছে। বুধবার এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করে তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য এবং তাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 1318 জন নিহত ও 3935 জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর সঙ্গে বর্তমানে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক সংঘাত হচ্ছে। সেখানে তথাকথিত নিরাপদ অঞ্চল বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় এ পর্যন্ত 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পরপর 3টি কম্পনের প্রেক্ষিতে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। ঘণ্টা 2 পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের টার্টানে শহর থেকে 120 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পরিমাপক সংস্থা জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8।
ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায় ভূমিকম্পের পর দুটি পরাঘাত আঘাত হানে। এর একটির তীব্রতা ছিল রিক্টার স্কেলে 5.5, অন্যটি 5.2। 54 বছরেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ। নতুন ইতিহাস গড়তে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা শুরু করেছে বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারী নিয়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার। আর্টেমিস 2 মিশন মানব ইতিহাসের নতুন এক মাইলফলক। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম কোনো মানুষ চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে রওনা হলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে যাত্রা শুরু করেন 4 নভোচারী। উৎক্ষেপণের এই ঐতিহাসিক মুহূর্ত দেখতে সেখানে জড়ো হন হাজারো মানুষ, যারা উচ্ছ্বাস আর অভিনন্দনে ভাসিয়ে দেন অভিযাত্রীদের। We see you sail on board, Stan. And Houston has you loud and clear on TDRS at the... এই মিশনে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিশ্চিয়ানা কোচ। তাদের সঙ্গে রয়েছেন কানাডার জেরেমি হানসেন। 3 পুরুষ ও 1 নারী নভোচারীর এই দল মানব মহাকাশ অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। 10 দিনের এই অভিযানে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই মিশনেই প্রথম কোনো নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী এবং প্রথম অমার্কিন নাগরিক চাঁদের কক্ষপথে যাচ্ছেন, যা ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে। এর আগে 2022 সালে আর্টেমিস 1 মিশনে কোনো মানুষ ছাড়াই একই রকেট চাঁদ প্রদক্ষিণ করেছিল। আর্টেমিস 2 সেই পরীক্ষার সফল ধারাবাহিকতা। নাসা জানিয়েছে এই অভিযানের মাধ্যমে মহাকাশযানের নিরাপত্তা ও সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি ভবিষ্যতে চাঁদের নিয়মিত যাতায়াতের পথ সুগম করার লক্ষ্য রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণ এবং 2032 সালের মধ্যে সেখানে স্থায়ী ঘাঁটি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। বিশেষজ্ঞরা বলছেন এই মিশনে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথও উন্মুক্ত করবে। মানব সভ্যতার নতুন এক অভিযাত্রা চাঁদ পেরিয়ে আরও দূরে যাওয়ার স্বপ্ন এখন আরও এক ধাপ এগিয়ে। মিম আক্তার, ডেস্ক নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রামবাসীকে শান্তিপূর্ণ শহর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক এবং আইনশৃঙ্খলা বিরোধী কাজে সিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে। চট্টগ্রাম শহরের অপরাধপ্রবণ এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা ও যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ ফয়সাল আহমেদ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে উস্তাদ বিসমিল্লাহ খাঁ স্মরণে শ্রুতি অঙ্গন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 14দশ জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন। বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সম্মেলনের উদ্বোধন করেন লায়ন ডাক্তার শ্রী প্রকাশ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াইজ এবং প্রধান আলোচক ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী ও শিক্ষক পণ্ডিত জহর মুখার্জি। অন্যান্যের মধ্যে শ্রুতি অঙ্গন বাংলাদেশের প্রশিক্ষক সম্পাদক লিটন দাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সম্মেলনে দেশ বিদেশের বরেণ্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা অংশ নেন। শেয়ার বাজারের খবর। একদিন চাঙ্গার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও শেয়ারের দরপতন হয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,701.49, যা গতকালের চেয়ে শতকরা 0.52 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,856.66, যা গতকালের চেয়ে শতকরা 0.47 কম। আজ 191টি কোম্পানির 30,22,455টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 9,07,22,000 টাকারও বেশি। এর মধ্যে 58টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 114টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে।
এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 68 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 7 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 47 পয়সা, হংকং ডলার 15 টাকা 46 পয়সা, ইউরো 142 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 35 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 29 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 23 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা, কুয়েতি দিনার 395 টাকা 11 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 4 পয়সা, থাই বাথ 3 টাকা 74 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 85 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 44 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 8 মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 21 মিনিটে, জোয়ার সকাল 8টা 1 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 38 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 8টা 20 মিনিটে। এই ছিল আজকের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু। 21.9 মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রবাসী আয়ের রেকর্ড, মার্চ মাসে রেমিটেন্স এসেছে $375 কোটি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্তের আবেদন খারিজ। দেশে জ্বালানি তেলের সংকট নেই, কৃষি, সার এবং বিদ্যুৎ উৎপাদনের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে, সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র। এক মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং মালেতে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর রাত 9টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।